আমরা জানি যেখানে বিচারটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একটু বুঝতে চাই যে ধরা যাক যে খুবই সুষ্ঠুভাবে ঢালাওভাবে বিচার করা হচ্ছে যারা যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে, ছোটখাটো অপরাধও করেছে, এতে করে কি রিকনসিলিয়েশন প্রসেস কোনোভাবে শুরু হতো? কারণ রিকনসিলিয়েশনের জন্য তাদের মধ্যে তো একটা অনুশোচনা আসতে হবে, অনুতাপ বোধ আসতে হবে, সেটা কি আপনি দেখেন? না, একটা হচ্ছে যে অনুশোচনার প্রশ্নটা পরে। ধরুন একটা লোক 10টা লোককে হত্যা করার পর আমি অনুশোচনা করলাম, সেটাই যথেষ্ট না, তার শাস্তি পেতে হবে। হ্যাঁ। অর্থাৎ যারা এই ধরনের অপরাধ করেছে, যেমন জামাত ইসলামের ব্যাপারেও আমরা এই অতীত আর নিকট অতীতে এইসব কথা বলেছি, যারা 1971 সালে এই দেশের মানুষকে হত্যাকাণ্ডের মধ্যে সক্রিয়ভাবে সহায়তা করেছে, তাদের যারা নেতৃত্ব দানকারী ছিল এবং যারা প্রত্যক্ষভাবে এগুলোর মধ্যে তাদের বিচার হইতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে বিচারটা সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে, বিচারটা যাতে অবিচারে পরিণত না হয়। সেটার জন্য আমরা তখন আওয়ামী লীগ আমলো বিচার যেমন চেয়েছি, সুষ্ঠুতাও চেয়েছি, সে কারণে আমাকে তখন কোর্টেও যেতে হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে তারপরও একটা জনগোষ্ঠীকে দশকের পর দশক ধরে পুরনো অপরাধের জন্য বা তাদের সমর্থকদের জন্য যদি সমাজ থেকে আইসোলেট করা হয়, শেষ পর্যন্ত এটা ভালো হয় না। একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করতে হয়। রিকনসিলিয়েশনের আগে প্রথম শর্ত আপনি যেটা বলেছেন, আগে তো যেমন জামাত ইসলামী তো জানে এটা যে ইসলামের বিধান হচ্ছে অপরাধ করলে তওবা পড়তে হয়। তো জামাত ইসলামী এখনো তো অফিসিয়ালি পরিষ্কারভাবে এই তওবা পড়ার আগে যে ভুল স্বীকার করতে হবে, তারা যেটা পাপ সংগঠিত করেছে, তারা যে 1971 সালের জালিমের পক্ষাবলম্বন করে মজলুমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, সেটা যে একটা অন্যায়, সেটা এখন স্বীকার করে না। আওয়ামী লীগকেও আমরা একইভাবে দেখছি, তাদের অপরাধের মাত্রার গভীরতার প্রশ্নে কম বেশি আছে। হ্যাঁ, কারণ একটা ঘটনায় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের হত্যাকাণ্ড হয়েছে, আর একটা ঘটনায় কয়েক হাজার মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের দিক থেকে এখনো পর্যন্ত, সে শুধু আওয়ামী লীগের নেতা নেতৃত্ব তো দূরে থাক, তাদের সমর্থক বুদ্ধিজীবীরা যারা এখনো পর্যন্ত কোনো বিচারের আওতায় আসেন নাই, মামলা হয়েছে অথবা হয় নাই, তাদের মধ্যে তো অফিসিয়ালি তো দূরের কথা, আনঅফিসিয়ালিও আমি তাদের মধ্যে কোনো অপরাধ বোধ লক্ষ্য করি না। ব্যক্তি জীবনে যেমন, সমাজ জীবনে যেমন, রাজনৈতিক জীবন আরো বেশি। আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তি জীবনে ভুল ভ্রান্তি করি, চিন্তার মধ্যে ভুল ভ্রান্তি করি, কিন্তু সেটা যদি আমার ভুল চিন্তা যদি আরেকজনকে নেতিবাচকভাবে এফেক্ট করে, প্রভাবিত করে, বোঝার সঙ্গে সঙ্গে উচিত যে এটার জন্য দুঃখ প্রকাশ করা। কিন্তু তারা জাতীয় জীবনে এটা করছে না। এমন অবস্থায় রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করা কঠিন। এটা সত্য, আজকে না হোক কালকে হোক, কোনো না কোনো দিন আমি মনে করি যে সুষ্ঠু রাজনীতির বিকাশ, ইনক্লুসিভ রাজনীতির বিকাশের জন্য এই রিকনসিলিয়েশন প্রক্রিয়া প্রয়োজন হবে। আর এই কথাগুলো গুরুত্বপূর্ণ যে যারা এই 18% বলুন বা যত পার্সেন্টই বলুন, তাদেরকে যদি বোঝানো যায় যে তার নেতা নেত্রীরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মানুষ হত্যা করার মধ্য দিয়ে, লুটপাট করার মধ্য দিয়ে, অর্থনীতি ধ্বংস করার মধ্য দিয়ে, কোর্ট কাচারি থেকে সেনাবাহিনী পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার মধ্য দিয়ে যে অপরাধ করেছে, সেইটা বাংলাদেশের মানুষের সর্বাঙ্গীন গণতন্ত্রায়ন এবং উন্নতির বিরুদ্ধে চলে গেছিল, সেটা তারা যদি উপলব্ধি করে, সেই ক্ষেত্রে তাদেরকে তো তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধেও তো তাদের কথা বলা দরকার যে অপরাধের স্বীকার করবে না কেন। এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের শেষ পর্যন্ত রিকনসিলিয়েশনের দিকে যেতে হবে। আর তা না যাওয়া পর্যন্ত, ভোটের আগে পর্যন্ত, আপনি প্রশ্ন হলো দ্বিতীয় পার্ট, কারা ভোট দিবে, এইটা আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান হিসেবে আমি যেভাবে বুঝি, তাদের এক ধরনের জামাত ইসলামের মতো বা কমিউনিস্ট পার্টির মতো চেইন অফ কমান্ডস না থাকলেও, তাদের রাজনৈতিক চিন্তার নেতা থেকে কর্মী পর্যন্ত এক ধরনের চিন্তা করে অভ্যস্ত। ফলে আওয়ামী লীগের নেতৃত্ব যে যেখানেই থাকুক, তারা তাদের কাছে যে মেসেজ পাঠাতে পারবে সেই অনুযায়ী দিবে। সেটার দুই তিনটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে অধ্যাপক ইউনূসের সরকারকে আওয়ামী লীগ এবং তার প্রধান বিদেশি মিত্র ভারত অপছন্দ করে, এটা পরিষ্কার। সুতরাং প্রথমে সে এমন চেষ্টাও করতে পারে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, তার জন্য নানা ধরনের ঝামেলা তৈরি করবার চেষ্টা করতে পারে। ইতিমধ্যে পত্রপত্রিকায় নানান ধরনের খবর বেরোচ্ছে। দ্বিতীয় আর একটা হতে পারে, তার রাজনৈতিকভাবে ইউনূস কোনো শক্তি নন, রাজনৈতিক শক্তি নন। তার প্রধান শত্রু কখনই আমরা অন্যদেরকে হতে দেখি নাই যতটা বিএনপিকে শত্রু মনে করে। ফলে বিএনপিকে অপদস্থ করবার জন্য তাকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে তাকে পরাজিত করবার জন্য, এমনকি জামাত ইসলামীকেও ভোট দেবার
উদ্যোগ আওয়ামী লীগের সবাই না হলে একাংশ এটা নিতে পারে সম্ভব। কারণ একটা কথা আছে না যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। আর এদের মধ্যে যে খুব বেশি আপনার ক্ষমতার প্রশ্নে, আদর্শের প্রশ্নে আমি বলবো না, ক্ষমতার প্রশ্নে তাদের নানান ধরনের সুবিধাবাদী রাজনীতি আমরা আগে দেখেছি। আওয়ামী লীগ এবং জামাত ইসলামী বহুবার একসঙ্গে কাজ করেছে, আবার জামাত ইসলামী এবং বিএনপিও একসঙ্গে বহুবার কাজ করেছে। সেখানে তাদের কোনো আদর্শের মধ্যে পার্থক্যের ব্যাপারটা সামনে এসে দাঁড়ায়নি। ফলে কে কার ক্ষতি করবার জন্যে নিজের উপকারের প্রশ্ন বাদ দিয়ে কী ধরনের সিদ্ধান্ত নেবে আরও কয়েক সপ্তাহ পরে এটা বোঝা যাবে। তবে বাংলাদেশ একটা সুন্দর জায়গা এই অর্থে যে কেউ কথা গোপন রাখতে পারে না। আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সেগুলো সমাজের, কিন্তু আমরা কিন্তু দেখছি যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটার পরিমাণ ছোট হোক বা বড় হোক, সেটা নিয়ে রাজনীতি দলগুলোর একটা আগ্রহ যে আছে সেটা বোঝা যাচ্ছে। আমরা জামাত ইসলামের একজন নেতাকে দেখলাম মাইকিং করে তিনি বলছেন যে তারা জামাত ইসলামে যোগ দিতে পারে, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা যোগ দিতে পারে। কিন্তু আসলে অভিযোগ আছে কিনা বা যারা অপরাধ করে জামাত ইসলামী বলেছে তো জামাত ইসলামের যে ছাত্র শিবির আপনি লক্ষ্য করুন, তারা তো হচ্ছে নীতি এবং কৌশলের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই গুলিয়ে ফেলে। যেমন ধরুন আওয়ামী লীগের অবিচার অত্যাচারের শিকার বাংলাদেশের সকল তৎকালীন অপোজিশন পার্টিগুলি হয়েছে, কিন্তু অন্যান্যরা তো অত্যাচারী ছাত্রলীগের ভিতরে গিয়ে নিজেদের আশ্রয় খোঁজে নাই, এবং সেই আশ্রয় যথেষ্ট নয়। তারা তাদের আপনার অঙ্গীকার প্রমাণ করবার জন্য ছাত্রলীগ যেভাবে অবিচার করত তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বা সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে, এই শিবিরের কর্মীরা ছাত্রলীগ আকারে সেই কাজগুলি তো করেছে। তো কিন্তু তাদের মধ্যে সেই ব্যাপারেও তারা এটাকে স্মার্টনেস হিসেবে দেখছে, এটাকে চৌকস একটা ব্যাপার এরকমভাবে দেখছে। কিন্তু সেখানে যে তারা এই অপরাধগুলি ছাত্রলীগ আকারে সংগঠিত অপরাধগুলির অংশ হিসেবে তারা যে নৈতিকভাবে অপরাধ করেছে সেটার তো উপলব্ধি আমরা দেখতে পাচ্ছি না। পরে জামাত ইসলাম আপনার জাতীয় পর্যায়েও রাজনীতিতে আওয়ামী লীগকে এইভাবে আশ্রয় প্রশ্রয় দিতে পারে, তার ডিভিডেন্ডগুলো গ্রহণ করতে পারে, যা আওয়ামী লীগও যেভাবে ছাত্রলীগ শিবিরকে সহ্য করেছে, অ্যাকোমোডেট করেছে, মনে করেছে যে তারা বদলে গেছে, আওয়ামী লীগও সেইভাবেই এই ধরনের কাজ করতে পারে। এখানেই জীবনের মধ্যে আবারও জীবন, পরিবার, সমাজ এবং জাতীয় জীবনে নীতি এবং কৌশলের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। হয়তো কখনো কখনো সার্ভাইভালের জন্য কৌশলের প্রয়োজন পড়ে, কিন্তু কৌশলটাই যখন জীবনের নীতি হয়ে দাঁড়ায় সেই সমস্ত ব্যক্তি কিংবা গোষ্ঠীকে সাধারণ মানুষের বিশ্বাস করা উচিত না। কারণ তারা স্বকীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে আজ যারা আপন ঘোষিত নীতিও বিসর্জন দিতে পারে, সুতরাং তারা কোনো বিশ্বাসযোগ্য রাজনৈতিক মিত্র হতে পারে না। ওকে, আমরা একটু জুলাই সনদ নিয়ে কথা বলি। জুলাই সনদ তো ঝুলে আছে এবং সেই জায়গায় আপনি জানেন যে একটি প্রশ্ন এসেছে 106 ধারার অধীনে অন্তর্বর্তী সরকার গঠন করাটাই আসলে সঠিক হয়নি এবং সেটা অবৈধ, এরকম একটা আলোচনা এসেছে। আপনি কিভাবে দেখছেন এটি? আপনি জানেন যে জামাতের একজন নেতা এই প্রসঙ্গটি নিয়ে এসেছে, আপনি কিভাবে দেখছেন? আসলে যদি তাই হয় তাহলে তো এই সরকার অবৈধ, আবার এই সরকারের কাছ থেকে বৈধ একটি জুলাই সনদের আকাঙ্ক্ষা বা চাওয়া দাবি। জামাত ইসলাম যে কথাটা বললো, ওয়ান্স এগেইন জামাত ইসলাম তার যখন যেটা সুবিধা মনে হয় সেটা সে করে, সব রাজনৈতিক দলে হয়তো করে, কিন্তু এইটার বৈপরীত্যটা এত বেশি। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এই সরকার কিভাবে এগোবে এটার যতগুলো নীতিগত সিদ্ধান্ত ছিল সেগুলো এখনও যারা এই মুহূর্তে রাজনীতিকে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বা তার অধীনে সামনের দিনগুলিতে কি হবে না হবে আলাপ আলোচনা করছে, সেই শক্তিটাই একই শক্তি। তাদের এই পরামর্শে, তাদের সঙ্গে পরামর্শ ক্রমেই ইউনূসের সরকার 106 ধারার সংবিধানের অনুসারে সুপ্রিম কোর্ট থেকে, আপিলেট ডিভিশন থেকে একটা অনুমোদন নিয়েছে। একটা হচ্ছে এটা কতটা রাজনৈতিকভাবে ন্যায্য, কতটা ন্যায্য না, সেই বিতর্কে তো আমি বলবো যে এইসবের মধ্যে তো যাওয়াই উচিত ছিল না, কারণ সেই সরকারের তো রাজনৈতিক ন্যায্যতা এমনিই ছিল। সেইটা আপনি লক্ষ্য করুন যে সরকার তো আসলে ওই 106 ধারার অধীনে অ্যাপিলেট ডিভিশন যে ভার্ডিক্টটা দেয় সেখানে কি লেখা আছে? লেখা আছে যে একটা সরকার পদত্যাগ করার পর শূন্যতা তৈরি হয়েছে এবং সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রের নির্বাহী কর্মকাণ্ড পরিচালনা করবার জন্যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে। উপদেষ্টা মণ্ডলীর কথাও বলা হয়েছে। যখনই উপদেষ্টার কথা আসে, উপদেষ্টা মানে সে উপদেশ দেয়, কাকে দেয়? তাহলে ওইখানে
এই সংবিধানের আলোকে যদি চিন্তা করেন, বিদ্যমান সংবিধানের আলোকে যদি আপনি অ্যাপিলেট ডিভিশনের রায় নেন, তার মানে ইমপ্লাই করছে, প্রচ্ছন্ন রয়েছে যে এই সংবিধান আপনি মানেন। তাহলে সরকার যদি প্রধানমন্ত্রী পালিয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো অটোমেটিক্যালি স্পিরিটের দিক থেকে প্রেসিডেন্ট তার হচ্ছে এক ধরনের পদ্ধতি চালু হয়ে যায়। এই প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা পর্যন্ত আসলে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার কথা। আবার অন্যদিকে নির্বাহী ক্ষমতা অন্তর্বর্তীকালে পরিচালনা করবার জন্যে যেই সরকার প্রতিষ্ঠিত হয়, স্পিরিটটা হলো তাহলে সে রুটিন কাজ করবে, তার সংবিধান পরিবর্তন, সংস্কার সাধন, আইন পরিবর্তন এগুলো করবার অধিকার থাকে না। ফলে এখানে যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শক্তির বিকাশ ঘটেছে, তারা এগুলো প্রথম দিক থেকে আইনগতভাবে, দার্শনিকভাবে, রাজনৈতিকভাবে এটা স্বচ্ছ ছিল না। এটা গোটা শাসক শ্রেণীর যে আপনার এক ধরনের বুদ্ধিবৃত্তিক দারিদ্র্য, সেটা প্রকাশিত হয়। সেইটা তো কিছু আমাদের করবার নাই, কারণ হচ্ছে সমাজে বুদ্ধিবৃত্তির বিকাশ না ঘটলে, রাজনৈতিক দলগুলির ভেতরে রাজনৈতিক চিন্তার আলাপ আলোচনা বিতর্ক না থাকলে যা হবার তাই হয়েছে। এবং এই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটাতে হবে। এটা যেমন সত্য, একই সঙ্গে সত্য যে জামাত ইসলাম একসময় এটাকে এন্ডোর্স করেছে, যার অধীনে তার নিজে অনেক সুযোগ সুবিধা ইত্যাদি ইতিমধ্যে গ্রহণ করেছে, সে এখন নির্বাচন পিছাতে চায়, অথবা নির্বাচনের আগে আর অনেকগুলো দাবি দেওয়া তার আছে, সেগুলো বাস্তবায়ন করবার জন্য এক ধরনের থ্রেট হিসেবে এই ধরনের আরেকটা কৌশল, অপকৌশল হিসেবেই প্রশ্ন তুলছে। এটা ন্যায্য না, এ কারণে যে ইতিমধ্যেই তারা এই সরকারকে বৈধ মনে করে তার সঙ্গে কাজকর্ম করছে, এখনো করে চলেছে। ফলে এগুলো খুবই টেকনিক্যাল তৃতীয় শ্রেণীর কৌশল, এগুলো খুব নিয়ে খুব আলাপ করবার কিছু